ঈশা, আমার সোনা, উঠে পড়ো, এখন ওঠার সময়। কণ্ঠটা ছিল নিচু, তবু বিদ্ধ করার মতো গভীর, তীক্ষ্ণ আর ভয়ঙ্করভাবে তার কানের খুব কাছ থেকে ভেসে আসছিল। শব্দগুলো যেন ঠান্ডা আঙুলের মতো গলে গিয়ে তার ভেতরে ঢুকে পড়ল। ঈশার চোখ হঠাৎ খুলে গেল, সঙ্গে সঙ্গে তার শ্বাস আটকে এলো। বুক দ্রুত ওঠানামা করতে লাগলো, আতঙ্কিত অগভীর শ্বাসে। সে ছাদের দিকে তাকিয়ে রইল, কিন্তু দৃষ্টি ছিল দূরে, কাঁচের মতো ফাঁকা। কয়েক মুহূর্তের জন্য সে বুঝতেই পারল না সে কোথায় আছে বা আদৌ জেগে আছে কিনা। গলাটা শক্ত হয়েছিল, যেন কিছুক্ষণ আগে এই অদৃশ্য কোনো একটা হাত সেটাকে চেপে ধরেছিল। অবচেতনে সে গলায় হাত দিল, কাঁপতে কাঁপতে থাকা তালু দিয়ে। কপাল বেয়ে ঠান্ডা ঘাম নামলো। অনুভূতিটা খুব বেশি বাস্তব ছিল, খুব কাছে, খুব দম বন্ধ করা। তার হৃদস্পন্দন এত জোরে হচ্ছিল যে পাশ থেকে ভেসে আসা তীক্ষ্ণ পিপ পিপ শব্দটা সে ঠিক মতো শুনতেই পাচ্ছিল না। অ্যালার্ম ক্লক বাজতে বাজতে নাইট স্ট্যান্ডে হালকা কেঁপে ওঠা। সে নিজেকে জোর করে ওটার দিকে ঘুরিয়ে নিল, ভারী হাতে এগিয়ে দিয়ে বোতাম চাপলো। শব্দটা থেমে গেল। ঘরটা আবার অস্বস্তিকর নীরবতায় ডুবে গেল। কয়েক সেকেন্ডে সে সেইভাবেই বসে রইল, কম্বলটা শক্ত করে আঁকড়ে ধরে, যেন সেটাই তার একমাত্র ভরসা। তারপর কাঁপা কাঁপা শ্বাস ছাড়ল। শুধু শুধু একটা স্বপ্ন, সে নিজেকে ফিসফিস করে বলল। যদিও এক মুহূর্তের জন্যেও সে কোথায় বিশ্বাস করতে পারল না। বিছানা থেকে নামতে নামতে সে যান্ত্রিকভাবে সকালের কাজগুলো করতে লাগলো। গরম জলের ধারা শরীরের উপর পড়ল, কিন্তু সেই উষ্ণতা জেগে ওঠার পর থেকেই তাকে জড়িয়ে ধরা ঠান্ডা শিহরণটা তাড়াতে পারল না। সে নির্বিকারভাবে পোশাক পরল, নাস্তার জন্য এক টুকরো রুটি নিল, খিদে না থাকলেও জোর করে চিবোলো। ঠিক বেরোনোর মুখে তার ফোনটা টেবিলের উপর তীক্ষ্ণভাবে কেঁপে উঠল। স্ক্রিনে ভেসে উঠল মাম্মা। সে দ্রুত ফোন ধরল। হ্যালো মাম্মা, বলল ঈশা। নিজের অজান্তেই ঠোঁটে হালকা হাসি ফুটে উঠল। হ্যালো ঈশা পেটা, সুপ্রভাত আমার মেয়ে। তার কণ্ঠটা ছিল উষ্ণ, স্থির, মেঘলা দিনের মাঝে সূর্যের ছোট্ট টুকরোর মতো। সুপ্রভাত মাম্মা, ঈশা নরম স্বরে উত্তর দিল। মনে আছে তো? তিনি বললেন, আজ তোমার সাইকিয়াট্রিস্টের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট আছে, সময় মতো পৌঁছাবে? হ্যাঁ মাম্মা, আমি এক্ষুনি হাসপাতালে যাওয়ার পথে, আশ্বস্ত করলো আগেই বুক করে রাখা ক্যাবে উঠতে উঠতে। চিন্তা করো না, ফিরে এসে তোমায় ফোন করব। কিছুক্ষণ নীরবতা, তারপর তার কণ্ঠে মৃদু উৎসাহের সুর। ঈশা বেটা, আর একটা কথা, আশা হারিও না, সাহসী হও, আমরা তোমার সঙ্গে আছি। ঈশার গলা ভারী হয়ে এলো। সে কিছুক্ষণ জানলার বাইরে ব্যস্ত রাস্তাগুলোর দিকে তাকিয়ে রইল। হ্যাঁ মাম্মা,
শেষে বলে উঠল সে, ক্ষীণ কণ্ঠ হয়ে উঠল দিও, আমি আশা হারাবো না, আমি সাহসী, ওকে অস্বীকার করার মতো শক্তি আমার আছে। তিনি কিছু বলার আগেই ঈশা কলটা কেটে দিল এবং সিটে হেলান দিয়ে বসে পড়ল। হাসপাতালে পৌঁছাতে গোছানো 50 মিনিটের যাত্রাটা সে বেশি দীর্ঘ লাগলো না, না ছোট। এটা শুধু আর একটা সময়ের টুকরো ছিল, সহ্য করে পার করে যাওয়ার মতো। তার বয়ে বেড়ানো ভারের তুলনায় এই যাত্রাটা কিছুই নয়। হাসপাতালে পৌঁছে ঈশা রিসেপশন ডেস্কের কাছে গেল। মিসেস অর্চনা মাথুরের সঙ্গে আমার অ্যাপয়েন্টমেন্ট আছে, সে শান্তভাবে বলল। রিসেপশনিস্ট সূচি দেখে মাথা নাড়ল। ভিতরে যেতে পারেন, ডান দিকে 3য় দরজা। ঈশা আলতো করে পালিশ করা কাঠের দরজায় টোকা দিল। ভিতরে আসুন। ভেতর থেকে একটি কণ্ঠ এলো, তীক্ষ্ণ অথচ মনোরম, কর্তৃত্ব আর উষ্ণতা একসঙ্গে বহন করে। ঈশা ভিতরে ঢুকল। ডক্টর অর্চনা মাথুর মেহগিনি ডেস্কের পিছনে বসেছিলেন। তাকে চশমা চোখে তুলে ঈশার দিকে তাকালেন। আ ঈশা, বসো প্লিজ, মনোরোগ বিশেষজ্ঞ বললেন। ঈশা বসে পড়ল, কোলে হাত ভাঁজ করে। আজ কেমন লাগছে? ডক্টর মাথুর জিজ্ঞাসা করলেন, পেশাদার ভঙ্গিতে, তবে উদ্বেগ লুকোনো নয়। ঈশার দৃষ্টি মেঝেতে নেমে গেল। ভালো না ডাক্তার, কিছুক্ষণ পর স্বীকার করল সে। কণ্ঠগুলো ফিস ফিস করে। মাঝে মাঝে মনে হয় এখন অভ্যস্ত হয়ে গেছি, আর চমকে উঠি না। কিন্তু এগুলো কিভাবে বন্ধ করব? কিভাবে ওদের থেকে মুক্তি পাবো? ডাক্তার কিছুক্ষণ চুপ করে তাকে দেখলেন ভ্রুকুঁচকে। 2 বছর ধরে আমি তোমার চিকিৎসা করছি ঈশা। আমার বেশিরভাগ রোগী এতদিনে কিছুটা হলেও উন্নতি করে, কিন্তু তুমি তুমি একই রকম আছো, কখনো কখনো আরো খারাপ। আসলে তোমাকে কি এতটা কষ্ট দিচ্ছে? প্রশ্নটা বাতাসে ঝুলে রইল, চ্যালেঞ্জের মতো। আসলে তোমাকে কি এতটা কষ্ট দিচ্ছে? সত্যি একটা চ্যালেঞ্জ। ঈশা চুপ করে রইল, কানে নিজের নারীর শব্দ শুনতে পাচ্ছিল। শেষে খুব আস্তে বলল, ওষুধ ছাড়া আর কিছু করা যায় না ডাক্তার? ডক্টর মাথুর সামান্য হেলান দিলেন, ডেস্কে কলম ঠুকতে ঠুকতে বললেন, তোমার ফর্সা ত্বকটা আজ আরো ফ্যাকাশে লাগছে, আগে যে শুষ্ক। তিনি কোমলভাবে লক্ষ্য করলেন, যেন কিছু তোমার শক্তি ক্রমাগত শুষে নিচ্ছে। ট্রমাটা এমনটাই করে, ট্রমা এমনটাই করে। একটু থেমেই বললেন, হয়তো পরিবেশ বদল দরকার। কোথাও ঘুরে আসো, পাহাড়ে বা সমুদ্রের ধারে, শান্ত কোনো জায়গায়। তার দৃষ্টি তীক্ষ্ণ হলো। কিন্তু ঈশা, যদি আর কিছু থাকে, এমন কিছু যা তুমি আমাকে বলনি, তবে দেরি হওয়ার আগে স্বীকার করো। সত্যটা না জানলে সবচেয়ে প্রয়োজনের সময় আমরা তোমাকে সাহায্য করতে পারবো না।
ঈশার ঠোঁট হালকা কেঁপে উঠল, কিন্তু সে কিছু বলল না, শুধু মাথা নাড়ল এবং উঠে দাঁড়ালো। দরজার কাছে পৌঁছাতেই ডক্টর মাথুর বললেন, আগামীকালের থেরাপি ক্লাস বিকেল 5টায়। নতুন একজন শিক্ষক থাকবেন, না এলে আমাকে জানিও। জি ডাক্তার, ঈশা সংক্ষেপে বলল এবং বেরিয়ে গেল। হাসপাতালের করিডোরগুলো ছিল উজ্জ্বল, প্রায় চোখ ধাঁধানো। বাতাসে অ্যান্টিসেপটিকের গন্ধ লেগেছিল। বাইরে পৃথিবীটা আরো জোরালো, আরো ব্যস্ত, আরো বিশৃঙ্খল মনে হচ্ছিল। কিন্তু তার মাথার ভিতরে সেই একই চাপা ভয়ের গুঞ্জন। এখন সে কোথায় যাবে? বাড়ি ফেরার ক্যাব যাত্রাটা হাসপাতালে আসার চেয়েও ভারী লাগবে। প্রতিটা দিনই একই লড়াই, একই অদৃশ্য শক্তির বিরুদ্ধে। আর রাতটাই সবচেয়ে ভয়ঙ্কর। ঠান্ডা হাওয়ার ঝাপটা লাগতেই সে নিজেকে জড়িয়ে ধরল। সূর্য ঢলে পড়েছে, রাস্তায় ছায়া লম্বা হচ্ছে। তার মন ফিসফিস করে সেই সত্যিটা বলতে লাগলো, যেটা সে মানতে ঘৃণা করে। অন্ধকার নামলেই সে আসে, স্বপ্নে হোক বা বাস্তবে। সে আর পার্থক্য করতে পারে না, কিন্তু সে জানে সে আসবে। আর সে প্রস্তুত নয়, আজ নয়, কোনো দিনই নয়।